তোমার মায়ের কেন প্রতিদিনই সকাল ৬টা বাজে খিদে পায়? উনি জানেন না ছোট্ট বাচ্চা নিয়ে আমার রাত জাগতে হয়? সারা রাত বাচ্চা সামলে যখনই চোখ দুটো একটু লেগে আসে তোমার মায়ের খিদে পেয়ে যায়। এগুলো কি সায়ান? কোলে নবজাতক বাচ্চা নিয়ে স্বামীর উদ্দেশ্যে কথাগুলো বলল প্রীতি। সায়ানের প্রতিক্রিয়া কি হবে সেটাই দেখার অপেক্ষায়। কিন্তু সায়ান নিশ্চুপ, নির্বাক। প্রীতি আশাহত হয়ে ফের শুধোয়, কি ব্যাপার, কথা বলছো না? সায়ান অফিসে যাওয়ার জন্য শার্ট গায়ে দিচ্ছিল। শার্টের বোতামগুলো লাগিয়ে উঠে দাঁড়ালো। অতঃপর প্রীতির দিকে তাকিয়ে প্রত্যুত্তর করলো, এখন মায়ের খিদে পাওয়া কি দোষের প্রীতি? বিস্ময়ে প্রীতি চোখ বড় বড় করে স্বামীর মুখপানে চাইল। আশাতে জবাব তো পেলই না, আবার উল্টে তাকেই প্রশ্ন করা হচ্ছে। ও, তোমার মায়ের খিদে পাওয়া দোষের না, আর আমার ঘুমানো দোষের, তাই না? সায়ান অফিসের ব্যাগটা হাতে নেয়। তারপর প্রীতির দিকে এক পলক তাকিয়ে বলে, তুমি কি কিছু বোঝো না সায়ান? কি বুঝবো বলো তো? আম্মা ফজরের নামাজ পড়তে উঠে প্রতিদিন ভোরে, ওনার খিদে পায় তাই বলে। তুমি তো আর ওঠো না নামাজ পড়তে। আরো এক দফা অবাক হয় প্রীতি, গলার স্বর নিচু হয় আপনিই। আমি নামাজ পড়ি না? আমার বাচ্চা হলো সেদিন, এখনো পুরোপুরি ব্লিডিং বন্ধ হয়নি, আমি নাপাক, এই শরীরে নামাজ? তুমি কি সবই ভুলে গেছো? আমার অফিসে যাওয়ার সময় হয়েছে। স্বামীর এহেন খাপছাড়া জবাবে খুব কষ্ট হয় প্রীতির। সে থেকে রাগে দুঃখে শেষমেশ বলে ফেলল, হ্যাঁ, তোমার মায়ের খিদে পাওয়ার সময় হয়, তোমার অফিসে যাওয়ার সময় হয়। কেবল আমার সময় লাগে না নিজের জন্য, তাই না? সায়ন এবারও চুপচাপ উঠে দাঁড়ালো, কোনো বাক্য বিনিময় না করে রুম থেকে বেরিয়ে আসলো। সায়ন বেরিয়ে যাবার সময় সায়নের মা স্বপ্না বেগম সায়নকে চলে যেতে দেখে জিজ্ঞেস করে, কিরে, না খেয়ে চলে যাচ্ছিস নাকি? সায়ন পেছন ঘুরে উত্তর দেয়, খিদে গায়েব হয়ে গিয়েছে আম্মা, তোমার বৌমাকে বলো ইচ্ছে মতন খেতে। কথাটা শুনে স্বপ্না বেগম কিছুটা থতমত খেয়ে গেলেন। ঘরের ভেতর দরজার আড়াল থেকে সবটা শুনছিল প্রীতি। বুক ভরে দীর্ঘশ্বাস টেনে থমকে গেল। চোখে জল ভেসে উঠল। মনে হলো সে যদি কিছু বলতে চায়ও কেউ বুঝবে না। কেবল তার দৃষ্টি স্থির হয়ে রইল, অধিকারহীন এক বেদনাহত স্ত্রীর দৃষ্টির মতো। স্বপ্না বেগম রাগ দেখিয়ে গেলেন বৌমার রুমে। ভোর থেকে টানা ব্যস্ততা, অভিমান আর ক্লান্তির ভার যেন শরীরে জমে আছে। তবু মেয়ের দিকে একবার স্নেহ ভরা চোখে তাকিয়ে প্রীতি অবশেষে ফ্রেশ হতে উঠে দাঁড়ালো। সায়ন বেরিয়ে যাওয়ার অনেকক্ষণ হয়েছে, অথচ প্রীতি নিজের মধ্যে জমে থাকা অভিমানের ভার নামাতে পারল না। সে বসে রইল বিছানার কোণে, নিঃশ্বাসগুলো ভারী, চোখের পাতায় অনিদ্রার ছাপ। আমার ছেলে না খেয়ে কেন গেছে? প্রীতির উদ্দেশ্যে প্রশ্নটা ছুড়ে দিল স্বপ্না বেগম। উত্তর দিতে ইচ্ছে করে না, তাই প্রীতি চুপ। তিনি ফের বললেন, তোমাদের বনিবনা হচ্ছে না, সেজন্য আমার ছেলেটাকে না খাইয়ে পাঠাবে? সারা দিনই তো বাইরে থাকে। প্রশ্নটা যেন শূন্যে ছুড়ে দেওয়া এক শলাকা, যার আঘাতে প্রীতির ভেতরের গোপন ক্ষত আরো চওড়া হয়ে গেল। সে প্রথমে কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পর ঠান্ডা অথচ কষ্টে ভিজে ওঠা কণ্ঠে বলল, আপনি তো জিজ্ঞেস করলেনই, দেখেছি, আমি আর কি বলবো? কেন খাইনি? আমার নিজেরই দম নিয়ে টানাটানি। কথাটির ব্যঞ্জনা স্বপ্না বেগম বুঝলেন কি বুঝলেন না তা বোঝা গেল না। তিনি কেবল মুখ ভার করে তাকিয়ে রইলেন। ঠিক তখনই রুমের ভেতর থেকে হাহাকার মিশ্রিত কান্নার শব্দ ভেসে এলো। নবজাতক কন্যাটি বুক ভরা ক্ষুধা কিংবা নিঃসঙ্গতা যন্ত্রণা প্রকাশ করছে। প্রীতি এক মুহূর্ত দেরি করল না, অস্থির পায়ে ছুটে গিয়ে মেয়েকে বুকে তুলে নিল। কোমল দেহটিকে বুকে চেপে ধরে সে ফিসফিসিয়ে বলতে লাগলো, মা আছি তো। বাচ্চাটি ধীরে ধীরে নিশ্চুপ হয়ে এলো, চোখের পাতাগুলো আবার ভারী হয়ে নেমে এলো। প্রীতি স্নেহ ভরা কোমলতায় শিশুটিকে শুইয়ে দিল বিছানায়। ছোট্ট নিঃশ্বাসের ওঠানামা যেন তার কাছে একমাত্র সান্ত্বনা হয়ে দাঁড়ালো। অতঃপর সে অনেকক্ষণ নিস্তব্ধভাবে মেয়ের দিকে তাকিয়ে রইল। মনে হলো পৃথিবীর সমস্ত ব্যথা, সমস্ত অবহেলায় ছোট্ট অস্তিত্বের ঘ্রাণে
গলে গিয়ে অনির্বচনীয় এক শান্তিতে রূপান্তরিত হচ্ছে। এভাবে সময় কেটে যায়। ঘড়ির কাঁটা 10টা বাজিয়ে দিল। সূর্যের আলো ঘরে ঢুকে পড়ে, অথচ প্রীতির চোখে মুখে রাতের ক্লান্তি এখনো ঘনীভূত। অভিমান, তর্ক বিতর্ক আর কান্নার মাঝে সে নিজেকে হারিয়ে ফেলেছিল। নিজের কথা ভাবার সময় কই। গভীর দীর্ঘশ্বাস ফেলে প্রীতি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আয়নার সামনে গিয়ে নিজের বিবর্ণ মুখখানি দেখে নিস্তব্ধ স্বরে বলল, আমি কি সত্যি কেবলই মা, নাকি স্ত্রীও বটে? তারপর সে ফ্রেশ হতে চলে গেল, যেন দিনের পরবর্তী লড়াইয়ের জন্য নিজেকে প্রস্তুত করছে। মেয়েটির বয়স 1 মাস পূর্ণ হলো। এই 1 মাস যেন প্রীতির কাছে এক অন্তহীন সংগ্রামের নাম। সায়ন প্রতিদিন ভোরবেলা অফিসের জন্য বের হয়ে যায়, ফিরে আসে সন্ধ্যা গড়ালে। ফেরার পর মেয়েটির মাথায় হাত বুলিয়ে, গালে এক আটটু চুমু খেয়ে, আদরের পরশ দিয়ে যেন কর্তব্য সেরেই আড্ডার টানে ছুটে যায় পাড়ার চায়ের দোকানে। সেখানে বন্ধু বান্ধবের সঙ্গে গল্প, হাসি ঠাট্টা, নানান খুচরো রাজনীতি বা খেলাধুলোর আলাপে তার সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায়। তারপর ফিরে এসে খেয়ে দিয়ে ফোনে মগ্ন হয়ে ঘুমের রাজ্যে পাড়ি জমানো। অন্যদিকে স্বপ্না বেগম শাশুড়ি তেমন স্থির চরিত্রা নন। প্রায় সে এপাড়া ওপাড়া ঘুরে বেড়ান, আত্মীয় স্বজন কিংবা প্রতিবেশীর দাওয়াতে ব্যস্ত থাকেন। নাতনিকে কোলে নেন বটে, আদর করেনও কখনো কখনো, তবে সীমিত, যেন কর্তব্য সিদ্ধির মতো। বলা যায় শিশুটিকে সামলানোর মূল ভার পড়ে একমাত্র প্রীতির কাঁধেই। প্রীতির মনে পড়ে যায়, বাপের বাড়িতে থাকাকালীন 1 গ্লাস পানিও তাকে নিজ হাতে ঢালতে হতো না। স্নেহে আবদ্ধ মা বাবার সংসারে সে ছিল সযত্নে রাখা ফুলের মতো। অথচ বিয়ের পর এই সংসারে এসে তাকে একসাথে সামলাতে হচ্ছে 2টি যুদ্ধ। একদিকে সংসারের অন্তহীন কাজ, অন্যদিকে নবজাতক শিশুর নিরবচ্ছিন্ন চাহিদা। দিনের বেলায় শিশুটি যেটুকু ঘুমায় তাই তার সামান্য অবকাশ। সে অবকাশে তার ঘর সামলানো থেকে রান্না করা কিংবা মেয়ের কাঁথা জামা পরিষ্কার থেকে সব করতে করতে বাচ্চা উঠে যায়। দিনে যাও ঘুমায়, কিন্তু রাত নামলে অস্থিরতা শুরু হয়। মেয়েটা তখন অঝরে কাঁদতে থাকে। মুখে দুধ না পেলে সে চুপ করে না, কোলে না নিলে আরো জোরে কান্না চড়ে বসে। নিদ্রাহীন প্রীতি তখন সারা রাত শিশুটিকে দোলাতে থাকে, গায়ে গা লাগিয়ে চুপ করানোর বৃথা প্রয়াস চালায়। শিশুটি থামলেও তার নিজের চোখের পাতা আর এক মুহূর্ত বন্ধ করার সুযোগ পায় না। ফলস্বরূপ সকালে যখন মাত্র চোখ লেগে আসে, তখনই শাশুড়ির ডাক ভেসে ওঠে, সেগুলো কিঞ্চিত খোঁচা মারাও। সরাসরি নাস্তা দিতে না বলল এমন কথা বলবে প্রীতির ঘুম ছুটে যায়। 5:30 কিংবা 6টা বাজে, এমন কোনো মুহূর্তেই সে ডাক পড়ে। ফলে প্রীতির অর্ধেক ঘুম ছিন্ন ভিন্ন হয়ে যায়। শরীর জুড়ে ক্লান্তি জমে থেকে যায়। তার এই ক্লান্তির অভিযোগ করারও কেউ নেই, শুনবারও কেউ নেই। বৌমা, 11টা বাজতে চলল, রান্না কি চড়াবে না? প্রীতি মেয়ের কিছু কাঁথা ধুয়ে নিজের চুলে চিরুনি দিতে যাচ্ছিল। স্বপ্না বেগমের কথা শুনল সেদিকে না তাকিয়ে জবাব দেয়, না। স্বপ্না বেগম অবাক হলেন। তার মুখের ওপর কথা হজম করতে পারলেন না। আবারও বলল, রান্না করবে না মানে? প্রীতি আলতো হাতে চুলের জট ছাড়াতে ছাড়াতে জবাব দেয়, রান্না করব না, তাই বললাম আম্মা। কেন? রান্না না করলে খাবো কি? কালকের অর্ধেক পাতিল বিরিয়ানি এখনো ফ্রিজে রাখা আছে, আমি গরম করে রেখেছি, নিজের জন্য এনেছি। আপনার যখন খিদে লাগবে আপনিও খেয়ে নিবেন। স্বপ্না বেগমের চোখ মুখ ইতিমধ্যেই কুঁচকে এসেছে। প্রীতি সেদিকে তাকানোর সময় কই। তিনি আবারও বললেন, না খাইয়ে রাখা ধান্দা। প্রতি উত্তরে প্রীতির সোজাসাপটা জবাব, খাবার থাকতে না খেয়ে থাকবেন কেন? স্বপ্না মুখ বেঁকিয়ে বলে, আমি বাসি খাবার খাই না। প্রীতি বড় করে একটা দম নিল। একদিন রান্নার ঝামেলা থেকে বাঁচলে মনে হয় যেন ঈদের খুশি। যদিও বিয়ের প্রথম প্রথম এসব করলেও এখন বিরক্তির চরম পর্যায়ে গিয়ে ঠেকেছে তার কাছে। তরকারি কুটাকাটি, মশলা বাটা,
সব ধুয়ে গুছিয়ে রান্না করা, রান্নার পর জমানো থালা বাসন ধোয়া, আবার শাশুড়িকে খাবার বেড়ে দেওয়া, এর মধ্যে বাচ্চা উঠলে তো কথাই নেই। এই তো সেদিন তাড়াহুড়ো করতে গিয়ে আঙুল কেটে ফেলল। স্বপ্না বেগম তখন গাল গপ্পে ব্যস্ত হয়ে কই ছিলেন আজও জানে না প্রীতি। সেজন্যই বলল, গতকাল নাস্তা করার পর। দুপুরে তো চাচির দেওয়া খিচুড়ি খেলেন বলে বিকেলে বিরিয়ানি করেছিলাম, বেশ অর্ধেক রয়ে গেছে। আজও খেলে আমাদের রাত অবধি চলে যাবে। খাবার নষ্টের চেয়ে খেয়ে ফেলা ভালো না? তাও যদি ইচ্ছে না হয় সন্ধ্যায় খাবার অর্ডার দিয়ে দিব। তুমি টাকা নষ্ট করে খাবার অর্ডার করবে? রাতে তো অল্প খান, একবেলার জন্য ভাত করে নষ্ট হবে তাই বললাম। কিছুতেই স্বপ্না বেগম সন্তুষ্ট হলেন না। ফ্যার বলে, তাই বলে টাকা নষ্ট করে খাবার অর্ডার করবে? শাশুড়ি না থামলে এবার প্রীতি বিরক্ত হয়ে বলল, ঠিক আছে, রাতে তো তেমন খান না, হালকা পাতলা নুডলস বা পাস্তা করে দিব। এ তো সন্তুষ্ট হলেন না স্বপ্না। চোখ মুখ আগের চেয়ে কুঁচকিয়ে বলে, ভাতের বদলে এসব খাচ্ছ? উত্তর দিতে দিতে বিরক্ত হয়ে এবার প্রীতিও বলে ফেলল, বেশ তো, আপনি বরং ভাত রান্না করেই খাবেন, আমার কোনো সমস্যা নেই। স্বপ্না বেগম এবার আঙুল উঁচিয়ে বলেন, কি, আমাকে রান্না করে খেতে বলছো? তাহলে তোমাকে কেন এনেছি? দাঁড়াও, আজ আসুক আমার ছেলে। এভাবে মুখে মুখে তর্ক করছো তো? তোমার মুখ বন্ধ করতে বলবো। আর উত্তর করলো না প্রীতি, মনোযোগ দিয়ে চুল আঁচড়াতে লাগলো। কতদিন যত্ন করে না নিজের, সন্ধ্যায় যে কি হবে সেটাই ভাবছে। হোক যা খুশি, সেও মানুষ। সায়ন যদি মায়ের কথা শুনে তবে বউয়ের কথা শোনা তার দায়িত্ব। প্রীতির চুলে অসম্ভব জট লেগেছে, চিরুনি আটকে যায় প্রতিবার। জট খুলতে গিয়ে মাথা ধরে আসছে, তবুও জট খুলছে না। দুদিন চুলে চিরুনি না দিয়ে এই হাল হয়েছে। প্রীতির মনে পড়ে যায় বাপের বাড়ির কথা। মা কত যত্ন করে তার চুল আঁচড়ে দিতেন, তেল দিয়ে দিতেন, চুলে বিলি কেটে দিতেন। তার সাধের লম্বা চুলগুলো তখন ছিল তার পরিচয়ের অংশ। এখন সে তেল দিলেও কোনো মতে দেয়, ভালোভাবে তেল লাগে না সবগুলো চুলে। ফলস্বরূপ সাধের চুল এখন রুক্ষ, জট পাকানো আর প্রাণহীন। এইসব ভাবতে ভাবতে হঠাৎ বাচ্চার তীব্র কান্নার শব্দ ভেসে এলো। প্রীতি সব ভুলে ছুটে গেল বিছানার দিকে। দেখলো মেয়েটা পটি করে কাঁথা ভিজিয়ে ফেলেছে, শরীরের ওপর মাছি উঠছে। প্রীতি দ্রুত হাতে মেয়েকে কোলে তুলে নিল। প্রথমে শরীর থেকে ময়লা পরিষ্কার করলো, তারপর নতুন কাঁথা পরিয়ে দিল। এইটুকু কাজ করতে গিয়েও মেয়েটা কাঁদতে লাগলো। প্রীতি যতটা সম্ভব শান্ত হয়ে তার কাজটুকু শেষ করলো। সবকিছু পরিষ্কার করে প্রীতি মেয়েকে কোলে নিয়ে বিছানায় বসলো। ছোট্ট শরীরটাকে বুকে জড়িয়ে ধরলো। মেয়েটা ধীরে ধীরে শান্ত হয়ে এলো। তার ভেতরের অভিমানটুকু যেন মায়ের উষ্ণতায় গলে গেল। এই নিঃশব্দ মুহূর্তটুকুতে প্রীতির মনে হলো, এই পৃথিবীতে তার একমাত্র আশ্রয় হলো তার এই মেয়ে। তাকে শুইয়ে দিয়ে তারপর সে ফ্রিজে রাখা বিরিয়ানিটা গরম করেছিল সেটা নিয়ে নিল। সুগন্ধ নাকে আসতেই তার পেটে যেন ক্ষুধার আগুন জ্বলে উঠল। সে এক থালায় খাবার বেড়ে বসলো। খাবার খেতে খেতে তার মনে কেবল একটাই চিন্তা, ঘুরপাক খাচ্ছিল, সায়ন ফিরলে কি হবে। সে জানে না, আজ হয়তো বড় ধরনের একটা ঝড় অপেক্ষা করছে তার জন্য। যা হওয়ার হবে মনে মনে এই কথা বলে সে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। খাবার শেষে সে মেয়েকে তুলে নেয়, মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। জোহরের আজান পড়ছে তখন। ক্লান্তিতে প্রীতির চোখ বুজে আসে। বিছানায় গা এলিয়ে দিতেই তার শরীরটা এলিয়ে আসে। এক গভীর ঘুমে তলিয়ে যায় সে। যখন চোখ খুলে দেখে তার সামনে সায়ন দাঁড়িয়ে আছে। সায়নের মুখে বিরক্তি আর ক্লান্তি স্পষ্ট। প্রীতি অবাক হয়ে যায়, কি করে এতক্ষণ ঘুমিয়ে পড়ল সে। ঘড়িতে চোখ পড়তে দেখে বিকেল 5টা বেজে গেছে। মাঝখানে অবশ্য মেয়েটা একবার কেঁদে উঠেছিল, কিন্তু খাবার মুখে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছে। এই প্রথম প্রীতি এতক্ষণ ঘুমাতে পারল। শরীরটা বেশ ফ্রেশ লাগছে, ক্লান্তিটুকু যেন বহু দূরে চলে গেছে।
ঠিক তখনই সায়ন বাস খাই গলায় বলল, তুমি এখনো রান্না করনি কেন? সন্ধ্যা হয়ে যাচ্ছে আর তুমি শুয়ে আছো। এদিকে মা না খেয়ে আছে। প্রীতির মুখে সতেজ ভাবটা এক নিমিষে মিলিয়ে গেল। সে নরম গলায় উত্তর দিল, আমি তো বিরিয়ানি গরম করে দিয়েছিলাম, মা ওটা খাননি। সায়ন বিরক্তিকর চেহারায় জবাব দেয়, খেলে নিশ্চয়ই তোমাকে বলতাম না, না খেয়ে আছেন। প্রীতি তার শাশুড়ির দিকে এক পলক তাকায়। ভদ্রমহিলা যে ছেলের নামে কান ভাঙানোর জন্য না খেয়ে আছেন, সেটা বুঝতে আর বাকি রইল না। তবে এত বেলা সত্যি কি তিনি না খেয়ে আছেন? আমি মাকে বলেছি খেতে, গরমও করে দিয়েছিলাম। মাঝখান থেকে স্বপ্না উত্তর করে, বাসি খাওয়ারে আমার গ্যাসের সমস্যা আছে। সেটা তুমি জেনেও কিভাবে বলছো খেতে? আম্মা, একবেলাই তো, আপনি তো তেমন খানও না, সেই জন্যই না খাইয়ে রেখেছো সারাটা দিন। সায়ন এবার মাঝখানে বলে, তুমি নাকি বলেছ অনলাইন থেকে অর্ডার দিবে। এতগুলো মানুষের রেস্টুরেন্টের খাবার খেতে কতগুলো টাকা লাগবে জানো? হাড় ভাঙা পরিশ্রম করতে হয় আমার কটা টাকার জন্য। 3 জনের জন্য খুব বেশি টাকা লাগতো না সায়ন। প্রীতির কথায় সায়ন এবার তেলে বেগুনে জ্বলে উঠল। তারপর বলে, 3 জন? 6 জন মানুষ আমরা, ভুলে গেছ? প্রীতি অবাক হয়ে বলে, 6 জন কই? আমি বিরিয়ানি খেয়ে নিতাম। তুমি? পুরো কথা শেষ করতে পারলো না প্রীতি। সায়ন কথা কেড়ে নিয়ে বলে, সে তো আর রাকিব ফিরে এসেছে সেই দুপুরে, আর তুমি এখন জানোই না দেখছি। কোন আক্কেলে খাবার অর্ডার করবে সে আশায় ছিলে। এত টাকা আমি পাবো কোথায়? এমনিতেই বাচ্চা হওয়াতে এতগুলো টাকা চলে গেল। তুমি দিয়েছো টাকা? যা জমিয়েছিলাম সব তো শেষই, আর আসছো খরচা করতে। প্রীতির সমস্ত কথা যেন এবার ফুরিয়ে গেল। সে জানতো না তার দেবর আর ননদ ফিরে এসেছে। যদি জানতো, না ঘুমিয়ে রান্নাই করে নিত। এখন যত কথা বলবে ততই তর্ক হবে। মাঝপথে সায়নের সাথে তার সম্পর্ক খারাপ হবে। সায়নের এরকম ব্যবহারে প্রীতির কান্না চলে আসে। বুক ফেটে কান্না এলেও সে কোনো আওয়াজ করে না, শুধু চোখের কোণ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। স্বপ্না বেগম এবার বলে, এভাবে রাগ করিস না। সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে এসে এসব আর ভাল লাগে না মা, বলেই সায়ন চলে যায় রুম থেকে। স্বপ্না বেগম আর থাকে না। মেয়েটাকে একা বিছানায় না রেখে কোলে নিয়েই সে রান্নাঘরের দিকে পা বাড়ায় প্রীতি। কোলে বাচ্চা নিয়ে এক হাতে কোনো মতে চুলায় ভাত বসিয়ে দিল। তার শাশুড়ি স্বপ্না বেগম রান্নাঘরের সামনে দাঁড়িয়ে দেখছেন, যেন তিনি এই খেলার জয়ী পক্ষ। প্রীতি তার দিকে একবারও না তাকিয়ে এক হাতে ছুরি নিয়ে তরকারি কাটতে লাগলো। যদিও কাজটা করতে তার খুব কষ্ট হচ্ছে। এক হাতে কোলে বাচ্চা ধরে অন্য হাতে তরকারি কাটা মুখের কথা নয়। আম্মা তো একবার বাচ্চাটাকে কোলে নিতে পারতেন, অন্তত এইটুকু মানবিকতাও তার নেই। এই মুহূর্তে তার শাশুড়ির হাসি তার কাছে জয়ের হাসি বলে মনে হলো। তিনি যেন প্রীতিকে দেখিয়ে দিচ্ছেন এই বাড়িতে তার ক্ষমতা কতটুকু। প্রীতি নির্বাক, কেবল তার চোখ দুটি দিয়ে ঝরে পড়ছে নীরব অশ্রু। সে যেন এই যুদ্ধের এক ক্লান্ত সৈনিক, যে শুধু তার দায়িত্ব কর্তব্যের জন্য লড়ে যাচ্ছে। প্রীতি যখন এক হাতে তরকারি কাটছিল, তখনই সেখানে এসে উপস্থিত হলো তার ননদ সেতু। বেড়াতে গিয়েছিল, আজ ফিরেছে। সেতুকে দেখে প্রীতির যেন জান ফিরে এলো। ভাবি, কি রান্না করছো? প্রীতি উত্তর করে, ভাত বসিয়েছি, কি রাঁধবো ঠিক করিনি, ডাল বসাবো দেখি। ওহ, বাবু কেমন আছে? সে তো চুপচাপ তোমার কোলে দেখছি। আছে, ভালো। ভাবি, তোমার হাতের বিরিয়ানি খুব মজা হয়েছিল। আমি আর রাকিব মিলে সাবার করে ফেলেছি। সেতুর কথা শুনে প্রীতি কিছু বলল না। বিরিয়ানি কম হলেও 4 জনের জন্য ছিল, সেটা তারা দুজনেই খেয়ে ফেলেছে। চুপচাপ পেঁয়াজ কাটতে লাগলো। চোখে পানি আসলো পেঁয়াজের ঝাঁজে। প্রীতি কোনো কথা না বলে মেয়েকে সেতুর দিকে এগিয়ে দিল। প্রীতির উদ্দেশ্য ছিল স্পষ্ট, সেতুকে দিয়ে অন্তত কিছুক্ষণ বাচ্চাকে রাখা।
কিন্তু সেতুর চোখ মুখ তৎক্ষণাৎ কালো হয়ে গেল, যেন সে বাচ্চাটাকে নিতে চাইছে না। তার চাহনিতে এক প্রকার অনীহা স্পষ্ট। প্রীতি সেটা বুঝো না বোঝার ভান করলো। আগুনের কাছে বাচ্চা নিয়ে কাজ করা ঠিক নয়। আবার এক হাতে কাজ করতো অনেক সময় লাগছে। তার চেয়ে বরং সেতু বাচ্চাকে নিলে তার কাজটা দ্রুত শেষ হবে। প্রীতির এমন নির্বাক আচরণে সেতু বাধ্য হয়ে বাচ্চাকে কোলে তুলে নিল। তবে তার মুখ দেখে মনে হচ্ছে যেন সে একটি অনাকাঙ্ক্ষিত বোঝা কাঁধে নিয়েছে। শিশুটিকে কোলে নিয়ে সে নিজের ঘরের দিকে গেল। প্রীতি আর সেদিকে তাকালো না। সে এবার দ্রুত হাতে রান্না করতে লাগলো, যাতে আর দেরি না হয়। তার মনে এখন কেবল একটাই চিন্তা, যে কোনোভাবে রান্না শেষ করা, তারপর বাচ্চাটাকে নেওয়া। এক প্রকার যুদ্ধ করে ভাত, ডাল আর আলু ভর্তা সাথে বেগুন ভর্তা রান্না করে নিল। যেহেতু সবাই রাতে খাবে, তাই বেশি কিছু করলো না। তার উপর রাত হয়ে গেছে, মেয়েকে খাওয়াতেও হবে। চুলায় মেয়ের জন্য গরম পানি দিয়েছে। এর ফাঁকে বাচ্চা কি করছে দেখার জন্য সেতুর রুমে উকি দিতে দেখে সেতু ফোনে মগ্ন হয়ে আছে, আর বাচ্চাটা খাটের একদম কিনারে আছে। একটু এদিক ওদিক হলে পড়ে যেত। প্রীতির বুকটা যেন ধক করে ওঠে এ দৃশ্য দেখে। তড়িৎ গতিতে মেয়েকে বুকে টেনে নিয়ে সেতুকে বলে, সেতু, আর একটু হলেই তো প্রিয়া পড়ে যেত। তুমি ফোন দেখছো? আচমকা প্রীতির কথা শুনে নড়ে চড়ে উঠে সেতু। আমতা আমতা করে বলে, আমি তো আছি ভাবি। তুমি যে কেমন আছো দেখতেই পাচ্ছি। তখনই সেখানে এসে উপস্থিত হয় স্বপ্না বেগম। সবটা শুনে সে প্রীতি কি বলে, আহ বোমা, তুমি বা সেতুর কাছে কেন আমার নাতনিকে দিয়েছ? আমি নেই ওর জন্য? স্বপ্না বেগমের এহেন কথা আলগা দরদ ছাড়া আর কিছুই মনে হলো না। ভদ্রমহিলা তো বেশ দেখেছিলেন প্রীতি কিভাবে বাচ্চা নিয়ে কাজ করছিল। এত ভালোবাসলে তখন কেন নিলেন না? প্রিয়া তো ওনারই রক্ত। আর এখন যেন ভালো স্বাস্থ্যে নাতনিকে নিয়ে নিলেন। প্রীতি আর কিছু বলল না, কারণ তার কাজ আংশিক বাকি আছে। মেয়েটাকে চুপচাপ দিয়ে সে রান্নাঘরের বাকি কাজটুকু করে নিয়ে ফ্লোর ঝেড়ে মুছে সব পরিষ্কার করে নেয়। তারপর নিজের রুমে যায় গোসলের জন্য। অসময়ে গোসল করতে হচ্ছে, কারণ রান্না করতে গিয়ে গায়ে তেল মশলার গন্ধ লেগেছে, যা তার বাচ্চার জন্য ক্ষতিকর হতে পারে। এই ভাবনাটা তার মনে শান্তি দিচ্ছিল না, তাই সে দ্রুত গোসল সেরে নেয়। গোসল সেরে সে যখন ভেজা শরীরে আয়নার সামনে দাঁড়ায়, তখন এক মুহূর্তের জন্য সে নিজের দিকে তাকিয়ে থাকে। তার পরনে একটা পাতলা মেক্সি, যার সঙ্গে কোনো ওড়না নেয়নি এখনো। মেক্সির পাতলা কাপড়ে তার শরীরের প্রতিটি ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। পিঠের দিকটা অনেকটাই অনাব্রত। সে নিজেকে দেখে একটু থমকে যায়। শরীরে এখন আর সে আগের মতো কিছু নেই। ক্লান্তি আর অনিদ্রার ছাপ তার চোখে মুখে স্পষ্ট। প্রীতি নিজেকে পর্যবেক্ষণ করছিল। সদ্য ভূমিষ্ঠ সন্তানের জননী সে, তাই তার শরীর যেন এক নতুন পরিচয় উদ্ভাসিত। উদর দেশে সিজারের সেলাইয়ের স্থানটি এখনো চিনচিনে ব্যথায় জর্জরিত। 1 মাসের বেশি সময় অতিবাহিত হলেও যন্ত্রণার তীব্রতা প্রশমিত হয়নি। তার কোমর ও পিঠের অসহনীয় ব্যথা যেন তার নিত্যদিনের সঙ্গী। এই বেদনাকে সঙ্গী করেই তাকে সংসারের সমস্ত কর্ম শেষ করতে হয়। নিজের চিন্তা ভাবনায় সে এতই বিভোর ছিল যে দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিল। হঠাৎ তার মনে হলো কোনো এক ছায়া যেন দরজার পাশ থেকে সরে গেল। প্রীতি স্তম্ভিত হয়ে গেল। এক অজানা আশঙ্কায় তার হৃদস্পন্দন দ্রুততর হলো। রাত 9:30 বাজে তখন। ডাইনিং টেবিলের চারপাশে সবাই বসেছে। খাওয়ার টেবিলটা ছোট, যেন এই মানুষগুলোর অনন্ত চাহিদার সঙ্গে খাপ খাওয়াতে পারছে না। প্রীতি বাটিতে করে ভাত, ভর্তা, লবণের কৌটো, পানি ভর্তি জগ সব এনে রাখলো। শাশুড়ি স্বপ্না বেগম, ননদ সেতু, দেবর রাকিব, শ্বশুর জালাল উদ্দিন, সায়ন সবার সামনে প্লেট রাখে। শেষে নিজেও বসে পড়ে। প্লেটে নিজের জন্য ভাত তুলল সে। সায়ন নিঃশব্দে বেগুন ভর্তা দিয়ে ভাত খাচ্ছিল।
থালার ভাতের সঙ্গে বেগুন ভর্তা মেখে মুখে দিচ্ছে। চোখে বিরক্তি নেই, আবার কোনো প্রশান্তিও নেই। প্রীতি নিজের জন্য ডাল নিল। ডাক্তার বলেছিল ঝোলওয়ালা খাবার বেশি খেতে হবে, তাতে বাচ্চা খেতে পারবে ভালো করে। তাই স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ডাল নিল সে। গরম ডাল ভাতের সাথে আলু ভর্তা নিল। চুপচাপ নীরবভাবে খাচ্ছে। কিন্তু সেই নীরবতায় ভাঙল স্বপ্না বেগম। চামচটা থালায় ঠুকরে রেখে হঠাৎ বললেন, খালি ডাল ভাতই করেছ, মাছ ছিল না ফ্রিজে? প্রীতি মুখের ভাতটুকু গিলে নিয়ে প্রত্যুত্তর করে, ছিল, একবেলার জন্য মাছ নামাইনি আর। রাতে এমনি তো তেমন খাওয়া হয় না, অল্পই খায় সবাই, তাই মাছ বা তরকারি করিনি। প্রীতি আর কোনো উত্তর দিল না, মাথা নিচু করে খেতে লাগলো। সে তো থালা সরিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, ভাবি, আমি তো বেগুন ভর্তা খাই না, আমার অ্যালার্জি আছে। তাহলে তুমি আলু ভর্তা দিয়ে খাও। সে তো কিছু বলার আগে স্বপ্না বেগম মাঝখানে বলে, বোমা, আলু ভর্তা তেলে কেন দাওনি? এমনি কাঁচা করেছ, এভাবে আমরা খাই, সর্ষে তেল ছিল না আর। প্রীতির উত্তরে যেন থামার নাম নিচ্ছে না কেউ। উত্তরে সন্তুষ্ট হলো না স্বপ্না বেগম। ফের প্রশ্ন, সবজি রান্না করতে পারতে? আম্মা, আলু ভর্তা, বেগুন ভর্তা, ডাল সব মিলিয়ে 3 পদ হয়েছে, তাই বানাইনি। রাকিব নীরব, ভাত মাখছে ধীরে, যেন পৃথিবীর কোনো কথাই তার কানে যাচ্ছে না। জালালউদ্দিনও নীরব ভঙ্গিতে খাচ্ছিলেন। বয়সে জীর্ণ শরীর, মুখের ভাঁজে দীর্ঘ ক্লান্তি, মাঝে মধ্যে চশমা খুলে চোখ মুছছেন। তার কোনো অভিযোগ নেই, আবার প্রশংসাও নেই। এই নীরব মানুষটিই যেন ঘরের বিচারক ছিলেন একসময়। বয়স যেন এখন তাকে থামিয়ে দিয়েছে। সায়ন কোনো শব্দ করল না, কেবল ভাত মেখে মুখে তুলছিল যান্ত্রিক ভঙ্গিতে। তার দৃষ্টি যেন শূন্যে গেঁথে আছে। প্রীতি কয়েকবার চোখ তুলল, কোনো কথাই বলেনি। তবে এবার মুখ খুলল। মা আর স্ত্রীর কথা শুনে মাঝখানে উত্তর দিল, আম্মা, প্রীতি তো ঠিকই করেছে। রাত্রিবেলা এত পদ রান্না করে লাভ কি? শুধু শুধু খাবার অপচয় হতো পরে। এমনিতেই জিনিসপত্রের যা দাম। ছেলের জবাবে স্বপ্না বেগমও চুপ হলেন, কারণ সংসারে যা খরচ সেটা যোগান সায়নই দেয়। বাবা এখন দায়িত্বের ভারে নুয়ে গেছে, তাই বড় ছেলে হিসেবে দায়িত্বটা সায়নকেই নিতে হয়েছে। টেবিলের পরিবেশটা ভারী হয়ে রইল। কারো শব্দ নেই, শুধু থালাবাটির আওয়াজ। একসময় একে একে সবার খাওয়া শেষ হলো। চেয়ার সরানোর শব্দে টেবিলের নিস্তব্ধতা ভাঙল। স্বপ্না বেগম হাত ধুতে উঠে রান্নাঘরের দিকে গেলেন। সে তো বিরক্ত মুখে নিজের ঘরে ঢুকে গেল। রাকিব পা টেনে টেনে গেল বারান্দার দিকে। জালালউদ্দিন নিঃশব্দে নিজের কক্ষে ঢুকে দরজা বন্ধ করলেন। সায়ন নিজের থালা সরিয়ে রেখে কোনো কথা না বলেই শোবার ঘরে চলে গেল। প্রীতি সবার থালা ধুয়ে টেবিল গুছিয়ে রান্নাঘর ঝাড়পোছ করে সব শেষ করলো। তারপর ক্লান্ত দেহ নিয়ে নিজের রুমে ঢুকে বিছানার চাদর ঠিক করলো। মেয়েকে কোলে নিয়ে শুইয়ে দিল বুকে। ছোট্ট দেহটা মায়ের বুকের ভেতর চাপা দিয়ে শান্ত নিঃশ্বাস ফেলছিল। প্রীতি কিছুক্ষণ শিশুর মুখের দিকে তাকিয়ে রইল। তারপর চোখ বুজল, ওপাশে সায়ন বিছানায় শুয়ে আছে। হাতে ফোন স্ক্রল করছে, মাঝে মাঝে হাসছে চাপা গলায়। হয়তো ভিডিও দেখছে। প্রীতির দিকে একবারও তাকালো না, কোনো কথা বলল না। প্রীতির বুকের ভেতর অদ্ভুত হাহাকার জমতে লাগলো, যেন এক বিশাল অন্ধকারে সে একা পড়ে আছে, অথচ পাশে মানুষ আছে, কিন্তু নেইও। সায়ন সকালে বের হয়ে যাবে, সন্ধ্যায় ফিরবে, তারপর আবার ফোন। এই কালচক্রের যেন কোনো ভাঙন নেই। চোখের পাতার ভারে অবশেষে প্রীতি ঘুমিয়ে পড়ল। তার নিঃশ্বাস ভারী, শরীর ক্লান্ত, মন বিষণ্ণ। সায়নের ফোনের আলো নিভল না তখনও। ভোরবেলা প্রীতির চোখ খুলল হঠাৎ করে। বাইরে কারো হাঁটার শব্দ, কারো কণ্ঠস্বর ভেসে আসছে। ঘড়ির দিকে তাকিয়ে সে বোঝে সবে 5:30 বাজে। মাথাটা ভারী, রাতে প্রায় 12টা অবধি সব সেরে শুয়েছিল। তার ওপর মেয়েটার জন্য উঠতে হয়েছে 3 বার, ঠিকমতো ঘুম হয়নি, অথচ আবার সকাল নামতে ডাকাডাকি।
মানুষ যে কিভাবে এত বেলা অবধি ঘুমায় আল্লাহ জানে। শাশুড়ির বলা কথার মানে বুঝতে অসুবিধা হলো না প্রীতির, তবুও চোখ বুজে রইল। এগুলো নতুন না, নিত্যদিনের ঘটনাই বলা যায়। বাচ্চা হওয়ার পরে, আগে তো এসবের সুযোগ পেত না। এখন যেন পান থেকে চুন খসার অপেক্ষায় থাকেন ভদ্রমহিলা। আবারও কানে আসলো, এতক্ষণ না খেয়ে থাকা যায়? ও মা গো, খিদে পেটে ইঁদুর দৌড়াচ্ছে। প্রীতি এবার বিরক্তিতে চোখ খুলল। আধ ঘুম চোখে বিছানায় সায়নের দিকে তাকালো। সে তখন ঘুমের আস্তরণে আচ্ছন্ন। নির্ঝঞ্ঝাট শ্বাসের ওঠানামা চলছে। ফোনটা পাশেই পড়ে আছে। রাতও বোধহয় ঘন্টার পর ঘন্টা সে ফোনে ডুবেছিল। প্রীতির কষ্ট হলেও এখন আর কিছু বলার নেই। বললেও কি হবে? গায়ে হ্যাসকা টান দিয়ে শরীরটা নামালো বিছানা থেকে। না চাইতে উঠে গেল। বাইরে গিয়ে দেখে স্বপ্না বেগম সোফায় বসে আছে। প্রীতি গিয়ে তাকে বলে, আম্মা, এত সকাল সকাল খিদে পেলে বিস্কুট বা শুকনো খাবার খেতে পারেন না? আমি এনে দিই। স্বপ্না বেগম অসন্তুষ্ট হলো বৌমার কথায়। মুখ বাঁকিয়ে বলে, খালি পেটে এসব খেলে গ্যাসের সমস্যা হবে বৌমা। আপনাকে তো এগুলো খেয়েই থাকতে বলিনি, বললাম কিছু শুকনো খাবার খান। আমি আরেকটু পর উঠে নাস্তা বানাতাম। এখনো তো 6টাও বাজেনি। ও, তোমার ঘুমের অসুবিধা হচ্ছে বললেই পারো, আমি তো তোমাকে ডাকতে যাইনি। তোমার রুমে গিয়ে। প্রীতির এবার রাগ আরো চড়া হলো। ইচ্ছে হলো কিছু বলতে, কিন্তু সম্পর্কের খাতিরে নিজেকে শান্ত করে বলল, তাহলে কাকে বলছেন? কে আছে আর? স্বপ্না বেগম থামান নয়। কেন, আমার ছোট মেয়ে আছে না? কথাটা শুনে প্রীতির হাসি হাসলো না, তবে উত্তর ঠিকই দিল। তা আপনার মেয়ে কোন দিন 5টা বাজে উঠে নাস্তা বানিয়েছে আপনার জন্য? স্বপ্না বেগমের চোখে মুখে বিরক্তি, গলার কণ্ঠ রাগ মিশ্রিত করে উত্তর দেয়, কেন? তুমি না আসা অবধি আমরা না খেয়েছিলাম? কোনোদিন তো দেখলাম না, তাই বলেছি। আর কিছু শোনার ইচ্ছে হলো না। প্রীতি বুঝে গেছে, এখানে যত বলবে তার শাশুড়ি ততই বকতে থাকবে। সকাল সকাল এসব অসহ্য লাগলো। তাকে যখন কাজ করতেই হবে, তখন আর দেরি করলো না। কাজে তার সমস্যা নেই, আগেও ছিল না। বরং শ্বশুর বাড়িতে এসে অনেক কিছুই শিখে নিয়ে পাকা রাঁধুনি হয়ে গেছিল এই 1 বছরে। সময় মতন সব করে নিয়ে অজস্র সময় থাকতো তার হাতে। কিন্তু প্রেগনেন্সি শেষ সময় আর বাচ্চা হওয়ার পর প্রীতি চাইলেও আর আগের মতন দৌড় ঝাঁপ করে কিছু করতে তো পারেই না। উল্টো সেলাইয়ের জায়গায় ব্যথা পায়। নিচু হয়ে তরকারি কাটতে সমস্যা, বাচ্চা নিয়ে পিঠ কোমর ব্যথা, আবার কাজের মাঝখানে মেয়েকে খাওয়ানো, সবকিছু মিলিয়ে প্রীতি আর আগের প্রীতি নেই। এখন সে হিমশিম খেয়ে যায় বাচ্চা নিয়ে। 1 ঘন্টার কাজ যেন 3 ঘন্টায় ফুরোয় না। সে দ্রুত পা চালিয়ে রান্নাঘরের দিকে গেল। আলু বের করে কুটতে লাগলো। মাঝপথে দেখে স্বপ্না বেগম দাঁড়িয়ে। তাকে দেখেই কেমন নির্বিকার স্বরে বললেন, আজকে রুটি নয়, খিচুড়ি আর ডিম ভাজা করো। প্রীতির কানে কথাটা বাজলো হালকা বিরক্তির মতো। আম্মা, আলু কুটে ফেলেছি, আর বলছেন? আগেই বলতেন। বোমা, আলুগুলো খিচুড়িতে দিয়ে দাও, তাহলেই তো হয়। প্রীতির ইচ্ছে করলো কিছু একটা বলে দিতে, কিন্তু বলল না। নীরবে বসে গেল চাল ডাল বাছাই করতে। কুচি করা আলুগুলো খিচুড়িতে দিয়ে দিল। হাত চলছিল যন্ত্রের মতো। এর মাঝে ছোট্ট মেয়েটার কান্নার শব্দ ভেসে এলো। আতকে উঠল সে। এদিকে উঠলে পেঁয়াজ পুড়ে যাবে, তাই 2 মিনিট অপেক্ষা করলো। তারপর কাজ ফেলে ছুটে গেল ঘরের ভেতরে। দেখলো বাচ্চাটা কাঁথা লাথি মেরে ফেলে দিয়েছে আর হাহাকার করে কাঁদছে। কোলে তুলে নিয়ে বুকের কাছে চেপে ধরলো। অল্পক্ষণের মধ্যেই কান্নাটা থেমে এলো। মেয়ের ক্ষুধা পেয়েছে, ধীরে ধীরে দুধ খাওয়াতে লাগলো। তখনই সায়ন আধো ঘুমের ভেতরে সে প্রীতির দিকে তাকালো। মেয়ের কান্নায় তার ঘুম ভেঙেছে। তারপর বলল, এতক্ষণ লাগে আসতে? মেয়ে কাঁদছে শুনতে পাওনি?
প্রীতির বুকের ভেতর জমে থাকা অভিমান কেমন আছড়ে পড়ল হঠাৎ। গলায় কাপড় নিয়ে বলল সে, কাজ করছিলাম। কাজ পরে, আগে বাচ্চা সামলাও। এতটুকু মেয়ে এতক্ষণ কাঁদতে পারে? চোখ মুখ কেমন লাল হয়ে গেছে। আক্কেল জ্ঞান বলতে কিছু নেই নাকি? পড়াশোনা এমনিই করেছ? সায়নের বলা শেষোক্ত কথায় প্রীতির অভিমানের পাল্লা আরো দৃঢ় হয়। সেজন্য বলে, তাহলে কাজের লোক রাখো। সায়ন ভ্রুকুসকে অবাক নয়নে শুধোয়। কি কাজের লোক? কাজ আর বাচ্চা দুটো একসাথে কি করে করব বলো তো? তার উপর এত ছোট বাচ্চা কোলে নিয়ে আগুনের সামনে না থাকা যায়, না ও সজাগ থাকলে একা ফেলে রাখা যায়। আবার ওদিকে রান্নাও পুড়ে যাচ্ছিল। সায়ন বিরক্তি নিয়ে বলে, বাড়িতে এতগুলো মানুষ থাকতে আমার মেয়েকে নেওয়ার কেউ নেই। আম্মা কোথায়? তিনি আমাকে খিচুড়ি করতে বলে দেখলাম। পান মুখে দিয়ে বাইরে গেছে, মনে হয় হাঁটতে। সায়ন উঠে বসলো এবার। তারপর প্রীতির দিকে তাকিয়ে বলল, আচ্ছা দাও, আমার বাচ্চাকে আমার কাছেই দাও। প্রীতি মেয়েকে তার বাবার কাছে দিয়ে আবার রান্নাঘরে ফিরে গিয়ে বাকি কাজ শেষ করতে ব্যস্ত হলো। খিচুড়ি, ডিম ভাজা সব তৈরি করতে করতে প্রীতির মাঝখানে চোখে ঘুম চলে আসছিল। তবুও নিজেকে সামলে নিয়ে এক হাতে নেড়ে চেড়ে কোনো মতে সব তৈরি করলো। সায়ন অফিসে চলে যাবে এখন। প্রায় 9টা বাজে। খাবার টেবিলে সায়নের সামনে গরম খিচুড়ির থালা আর ডিম ভাজা এগিয়ে দিল। সায়ন চুপচাপ খেতে শুরু করলো। 2 চামচ মুখে দিয়ে কেমন ভ্রু কুঁচকে উঠল। তারপর বিরক্তভাবে বলল, প্রীতি, ঝাল বেশি দিয়ে ফেলেছ। প্রীতি দাঁড়িয়ে রইল নীরবে, মুখে কোনো শব্দ ফুটল না। সায়ন ফের বলে, এত ঝাল সকাল সকাল খাওয়া যায়? না খেয়ে যেতে হবে আমাকে। কিরকম ঝাল হয়েছে তুমি খেয়ে দেখো। প্রীতি কিছু বলল না। চোখ দুটো জ্বালা করছিল সকাল ভর। অনিদ্রার জন্য ঘুম ঘুমও পাচ্ছিল, হয়তো সেই সময় মরিচের গুঁড়ো বেশি দিয়ে ফেলেছে। সায়ন না খেয়ে চলে গেল। মন খারাপ করে প্রীতি রান্নাঘরে গেল। তরকারি কুটে ফেলেছে সে। মেয়ে সায়নের কোলে থাকতে থাকতে এখন রান্না চড়াতে হবে। তার আগে মেয়েকে গোসল করিয়ে ঘুম পাড়াবে। তখনই ভেতরে আসলেন স্বপ্না বেগম। হাতের মধ্যে কি জানি আছে। প্রীতি সেদিকে একবার তাকিয়ে নিজে মন দিয়ে খেতে লাগলো। প্রীতি অপেক্ষায় আছে, এবার স্বপ্না বেগমকে জিজ্ঞেস করবে। 5:30 বাজে ওনার এত খিদে পায়, আর সেখানে বেলা 9টা অবধি বাহির থেকে ঘুরে কিভাবে আসে? প্রীতি ভেজা হাতা আঁচল মুছে রান্নাঘরের দরজার আড়াল থেকে জিজ্ঞেস করলো, আম্মা এতক্ষণ কোথায় ছিলেন? 5:30টার সময় তো খিদেতে পেটে ইঁদুর দৌড়াচ্ছিল। এখন সকাল গড়িয়ে প্রায় 9টা বাজে। স্বপ্না বেগম ঠোঁট বাঁকিয়ে কপালে হালকা ভাঁজ ফেলে এমন ভঙ্গিতে উত্তর দিলেন যেন অভিযোগ নয়, বরং নিজের প্রাপ্ত তৃপ্তি প্রকাশ করছেন। আরে পাশের বাড়ি শ্যামলীর ওখানে গিয়েছিলাম। ওই ডেকে নিল, বলল, খালাম্মা বসেন না। তারপর একেবারে হাত ধরে টেনে বসিয়ে দিল। নাস্তায় পায়েস রুটি রেখেছিল, গরম গরম, ধোয়া ওঠা। আমি আর না বলতে পারলাম না। খেতে খেতে গল্প জমে গেল। সময় কেমন কেটে গেল বুঝতেই পারলাম না। শ্যামলের হাতে রান্না জুড়ে এপাড়ায় আর কারণে এত সুস্বাদু পায়েস কবে খেয়েছি মনেই নেই। বলার ভঙ্গিটাতে এক ধরনের খোঁচা, যেন প্রতিবেশিনীর রান্নাকে উচ্চাসনে বসিয়ে প্রীতির হাতে রান্নাকে তুচ্ছ করে দেখালেন। ঠোঁটের কোণে বিদ্রুপের রেখা স্পষ্ট। প্রীতি গলার স্বর শুকনো রেখেই জবাব দিল, তাহলে অযথা আমাকে খিচুড়ি রান্না করতে বললেন কেন? স্বপ্না বেগম এবার চোখ ছোট করে তাকালেন, কণ্ঠে সাপের ফোঁস-ফোঁস শব্দের মতো বিরক্তি। আমি কি জানতাম বৌমা? আর খিচুড়ি একবেলা না হলে বিকেলেও খাওয়া যাবে, খাবার তো নষ্ট হবে না। প্রীতি দৃষ্টি তখন গিয়ে ঠেকলো স্বপ্না বেগমের হাতে ধরা স্টিলের বাটির দিকে। ভেতরে যেন কি ঢেকে রাখা হয়েছে। সে আর দেরি না করে সোজা প্রশ্ন করলো, হাতে বাটিতে কি আম্মা? স্বপ্না বেগম নির্বিকার ভঙ্গিতে উত্তর দিলেন, ওই তো, আমি বেশি প্রশংসা করায় শ্যামলী দিয়ে দিয়েছে, একটু পায়েস। আমি আবারও না করতে পারিনি।
প্রীতি ভ্রু কুঁচকে বলল, আপনি তো খেয়েই এসেছেন, আমায় দিন। কোনো প্রতিবাদ না করে স্বপ্না বেগম বাটিতে এগিয়ে দিয়ে সোজা হেঁটে বেরিয়ে গেলেন। প্রীতি ভেতরে এনে ঢাকনা খুলল। সত্যিই বেশ ভালো পরিমাণ পায়েস। গন্ধেই বোঝা যায় খাঁটি গাওয়া ঘি আর দুধে বানানো। মুখে তুলতেই বুঝলো স্বপ্না বেগম মিথ্যে বলেননি, স্বাদ সত্যিই চমৎকার। তাই কোনো দ্বিধা না করে বাটির সমস্ত পায়েস শেষ করলো। মিষ্টি স্বাদটা জিভে লেগে থাকার মতন। এরপর হাঁড়িতে ভাত বসিয়ে দিল। হাতের কাজ সেরে বাচ্চার কিছু কাপড় পাউডার দিয়ে পানিতে ভিজিয়ে রাখলো। হঠাৎ খেয়াল হলো সকালের রান্নায় তেল প্রায় ফুরিয়ে এসেছে। রান্নাঘরে দাঁড়িয়ে দুইবার তাকালো, কিন্তু কিছু করার নেই। তখনই গেল রাকিবের ঘরের সামনে। আসবো? প্রীতি ভেতরে উকি মেরে বলল। রাকিব অগোছালো খাটের ওপর বসে মোবাইল টিপছিল। মুখ তুলে হেসে বলল, ভাবি আসুন। পারমিশন নেওয়ার আবার কি দরকার? প্রীতি দীর্ঘশ্বাস ফেলে বলল, তেল শেষ হয়ে গেছে, একটু এনে দিতে পারবে? রাকিব ইতস্তত করে উত্তর দিল, ভাবি আমার কাছে তো টাকা নেই। টাকা তো আমার কাছেও নেই। প্রীতির কণ্ঠে হালকা বিরক্তি মেশানো। কিছুক্ষণ নীরব থেকে রাকিব বলল, তাহলে বাকিতে আনবো? প্রীতি মাথা নাড়িয়ে জানালো, আমি জানালা দিয়ে দেখলাম। মুদি দোকান তালা মারা। রাকিব নিরুপায় দৃষ্টিতে তাকালো। প্রীতি নিজের ঘরে গিয়ে কিছুক্ষণ খুঁজে শেষে 200 টাকার একটা নোট হাতে নিয়ে ফিরে এলো। তার হাতে তুলে দিয়ে বলল, আপাতত 1 লিটার তেল এনে দাও, বাকিটা তোমার ভাই ফিরে এলে বুঝিয়ে দেব। রাকিব মাথা নেড়ে বেরিয়ে গেল। এদিকে প্রীতি ফের রান্নাঘরে ফিরে কাজ ধরল। হাঁড়ি চাপিয়ে দিল চুলায়। পানি ফুটতে লাগলো। হাতের ফাঁকে ঘরটা ঝাড়ু দিয়ে নিল। তারপর মেয়ের ছোট কাঁথাগুলো কসলাতে কসলাতে মাঝেই খেয়াল করলো সে তো যে বেড়াতে বেরিয়েছিল, যাওয়ার আগে তার ওড়নাটা নিয়ে গিয়েছিল, সেটা আজও ফেরত দেয়নি। প্রীতি থেমে দাঁড়ালো। ধীরে ধীরে সেতুর ঘরে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। পর্দা টানা, ঘর খানিকটা অন্ধকার। খাটের ওপর হেলান দিয়ে বসে সেতু ফোনে কি যেন লিখছিল। প্রীতিকে দেখে হঠাৎ ঘাবড়ে গিয়ে তাড়াহুড়ো করে ফোনটা চাদরের নিচে ঢুকিয়ে ফেলল। চোখে মুখে অপরাধ ধরা পড়ে গেল। সেতু জোর করে স্বাভাবিক ভঙ্গি করার চেষ্টা করলো। প্রীতি কণ্ঠ স্থির রেখে বলল, সেতু আমার ওড়নাটা কোথায়? ধোয়া দরকার। সেতু ঠোঁট কামড়ে এক মুহূর্ত ভেবে উত্তর দিল, ওটা ধোয়ার কথা ছিল, মনে ছিল না ভাবি, বারান্দায় রেখেছি। প্রীতি কিছু না বলে সোজা বারান্দার দিকে হাঁটলো। শুকনো কাপড়ের স্তূপের পাশে নিজের ওড়নাটা দেখতে পেল। তবে দৃষ্টি আটকে গেল ডাস্টবিনে রাখা একটা চটচটে প্যাকেটের দিকে। সাদা রঙের ছেঁড়া মোড়ক, যেটা চিনতে খুব অসুবিধা হলো না প্রীতির। প্রীতির বুক ধক করে উঠল, চোখ কপালে ওঠার মতো অবস্থা। কাপা গলায় জিজ্ঞেস করলো, সেতু তোমার রুমে এটা কি? সেতু প্রথমে চুপ করে রইল, তারপর কেমন গড় গড় করে বলতে লাগলো, এটা আমি আমি কিছুই জানি না ভাবি। এই ঝুড়িটা আমি রাকিব ভাইয়ের ঘর থেকে এনেছিলাম। আমার ঝুড়িটা ভেঙে গেছে, হয়তো তখন থেকেই ছিল। প্লিজ ভুল বুঝো না। প্রীতি হতবাক, চোখ বড় বড় হয়ে তাকালো সেতুর দিকে। ওর কণ্ঠে ভরসার অভাব, আবার অস্বীকারের চাপা ভঙ্গি। সত্যি বলছি কিনা বোঝা দেয়। সেতু হঠাৎ নিচু স্বরে বলল, ভাবি আমার কথা বিশ্বাস না হলে রাকিব ভাইয়া কি জিজ্ঞেস করুন। প্রীতি থতমত খেয়ে গেল। বুকের ভেতর কেমন শীতল ঠান্ডা স্রোত বয়ে গেল। রাকিবকে কি করে জিজ্ঞেস করবে? সেতুই বা কতটা সত্য বলছে কে জানে। ঘৃণা, বিভ্রান্তি আর অপমানে মুখ গরম হয়ে উঠল তার। একটা মুহূর্ত দাঁড়িয়ে থেকে সে কিছু না বলে ওড়নাটা তুলে নিল। মনে মনে ঠিক করলো, এই লজ্জাজনক ব্যাপার কাউকেই বলবে না। তবে সায়নকে, শুধু সায়নকে হয়তো বলতে হবে, কারণ এমন একটা কথা লুকিয়ে থাকা যায় না। ওড়নাটা কাঁধে চাপিয়ে প্রীতি ধীর পায়ে নিজের ঘরের দিকে চলে গেল। বাইরে আলো ঝিলমিল করছে, অথচ তার চোখের সামনে যেন গাঢ় অন্ধকার নেমে এসেছে। প্রীতি একা একা বসে সব কাপড় কসলাচ্ছিল। বালতির ভেতর ফেনা জমে দুধ সাদা হয়ে উঠেছে।
বাইরে হাড়ের ভাত তখন টুংটাং শব্দ তুলে ফুটতে শুরু করেছে। প্রীতি কাপড় ঝুলিয়ে রেখে দৌড়ে গিয়ে চুলায় মাছ ভাজার কড়াই চাপালো। ভাজা তেলের ঝাঁজ নাকে এসে লাগলো। তারপর সবজিগুলো ধুয়ে রাখলো তরকারির জন্য। মাছের এক পিঠ উল্টে দিয়ে সে টেবিলের ওপর রাখা খালি বাটিটা হাতে নিল। শ্যামলীর দেওয়া পায়েসে সে বাটি। ধোয়ার জন্য রান্নাঘরে নিয়ে আসতেই দরজার খটখট শব্দ। হেঁটে ঢুকলেন স্বপ্না বেগম। চোখ কুঁচকে সোজা বাটিটার দিকে তাকালেন। এই বাটিটা খালি যে বোমা? প্রীতি গলার স্বর ঠান্ডা রেখে বলল, আমি খেয়েছি। স্বপ্না বেগমের ভ্রু আরো কুঁচকে গেল। পুরোপুরি 11টা বাজেনি, বাজতে চলেছে। 9টায় তো খিচুড়ি খেয়েছ বোমা, তারপর আবার এতখানি পায়েস একাই উধাও করলে। প্রীতির বুকের ভেতর চাপা রাগ উকি দিল। সে এখন এক বাচ্চার মা, তার থেকে বাচ্চা খায়। তারপরও খাবার নিয়ে তার শাশুড়ি কিভাবে এরকম প্রশ্ন করলো বুঝে উঠতে পারছে না। তবুও সে গলা নিচু রেখে উত্তর দিল, খিদে পেয়েছিল তাই খেয়েছি। স্বপ্না বেগম চোখ ছোট করে তাকালেন। আমারও খিদে পেয়েছে, ভাবলাম পায়েসটুকু খাবো, তার হলো না। আক্ষেপ নাকি খোঁচা মেরে কথাগুলো বলল স্বপ্না, প্রীতি বুঝলো না। সরলভাবে উত্তর দিল, খিচুড়ি আছে, সেটা খান। না, খাবো না। প্রীতি দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে একটু আমার রুমে যাবেন? প্রিয়তা কি করছে একটু দেখেন, অনেকক্ষণ ঘুমিয়েছে, ওঠার সময় হয়ে গেছে। আপনি যান, আমার সব কাজই শেষ, ভাতও হয়ে গেছে, খালি মাছ আর সবজিটা বাকি। আমি ততক্ষণে তরকারিটা সেরে ফেলছি। বোমা, আমি এখন একটু শোবো, বাবুকে পরে দিও কেমন? শাশুড়ির এরকম খাপছাড়া কথায় প্রীতি তাজ্জব বনে গেল। চোখ দুটো বড় বড় করে বলে, ওর কাছে না হয় শুয়ে পড়েন, উঠলে একটু কথা বলবেন, কাঁদবে না। আমার নিজের বিছানা ছাড়া ঘুম আসে না। তারপর এক ঝটকায় ঘুরে দাঁড়িয়ে বেরিয়ে গেলেন। প্রীতি আর উত্তর দিতেও পারল না। প্রীতি ধুয়ে রাখা বাটিটা টপ করে সিঙ্কে রেখে চুপচাপ দাঁড়িয়ে রইল। সে দাঁড়ানো বেশিক্ষণ আর পারল না, বাচ্চা উঠে গেছে। প্রীতি দ্রুত পায়ে যেতে নিয়ে উপলব্ধি করলো পেটটা কেমন চিনচিন ব্যথা করছে। আজ কদিন ধরে একটু বেশি। এবার আর ডাক্তার না দেখে উপায় নেই যেন। প্রীতি মেয়ের কাছে গিয়ে বসলো। মেয়েকে খাইয়ে গোসল করিয়ে তেল মালিশ করতে করতে জোহরের আজান দিয়ে দিয়েছে। চুলায় ভাত আর মাছ ভাজা করে আর কিছু করতে পারেনি। এখনো মেয়েকে কোলে নিয়ে বসে আছে। মেয়েটাও জেদ ধরেছে সে কোলেই থাকবে। বিছানায় শোয়ালেই কেঁদে উঠছে। এদিকে প্রীতির পুনরায় খিদে পেয়েছে। সকালে খিচুড়ি অল্প খেয়েছিল, তারপর পায়েস খেলো। এখন পেট যেন খালি হয়ে গেছে। প্রেগনেন্ট থাকতো এত খিদে পায়নি যতটা বাচ্চা হওয়ার পর পাচ্ছে। কাল বিলম্ব না করে বয়াম থেকে বিস্কিট বের করে খাচ্ছে আর মেয়ে কোলে নিয়ে বসে বসে জানালা দিয়ে বাইরেটা দেখছে। মাঝে মধ্যে হেঁটে হেঁটে ঘুম পাড়ানোর চেষ্টা করেছে, লাভ হয়নি। শত চেষ্টা করেও মেয়েকে বিছানায় রাখতে পারছে না, কোল ছাড়ছেই না। স্বপ্না বেগম একচোট ঘুমিয়ে আজানের আওয়াজ শুনে উঠেছেন। গায়ে কাপড় নিয়ে গোসলের উদ্দেশ্যে বাথরুমের দিকে যাচ্ছিলেন। রান্নাঘর এরকম অগোছালো দেখে প্রীতির রুমে যায়। গিয়ে বাস খাই কণ্ঠে বলতে আরম্ভ করে, বোমা, রান্নাঘরের এই অবস্থা কেন? প্রীতির মনে পড়ে যায় একটু আগের ঘটনা। স্বপ্না বেগম যদি মেয়েটাকে নিত তাহলে এতক্ষণে প্রীতির সব রান্না শেষ হয়ে যেত। কিন্তু তিনি তা না করে আরামসে নিজের সুবিধা মতন ঘুম দিয়ে এখন উঠেছে। তাই প্রীতিও বলল, কারণ রান্না শেষ হয়নি, রান্নাঘর গোছাবো। স্বপ্না বেগম অবাক এবং রাগ দুটো নিয়ে বলল, সে কোন সকালে খেয়েছি, এখন দুপুরে খাবো আর তুমি রান্নাই করনি? বাহ! প্রীতিও ভাবলেশীন ভাবে জবাব দেয়, আমি তো আপনাকে বললামই বাচ্চা নিয়ে কাজ করা যাচ্ছে না। আপনি ঘুমোতে চলে গেছেন, এখন যখন উঠেছেন ওকে রাখেন, আমি রান্না কমপ্লিট করি। ঢং করবেন একদম। বাচ্চাকে আমরা পারলিনি, 3-3টে বাচ্চা মানুষ করেছি, তাও গ্রামে থেকে, গ্রামের কাজ সামলে। আর তুমি এক বাচ্চাতেই মেম সাহেব হয়ে বসে আছো খাটের উপর। মেয়েকে কোল থেকে নামানো যাচ্ছে না, আমি ইচ্ছে করে বসে নেই।
প্রীতির কথায় স্বপ্না বেগম আরও তেতে উঠলেন। আজান দিয়ে দিয়েছে, সবাই যে না খেয়ে থাকবে তা জানো না? অবশ্য নিচে তো বসে বসে গিলছই, আমাদের কথা কি ভাববে? আম্মা, আপনি না আপনার মেয়ে, কারোরই সময় হচ্ছে না আমার মেয়েকে রাখার। সকালে ওর বাবাকে দিয়ে কাজ করেছি, এখন আপনাকে বললাম আপনি পারবেন না। আপনার মেয়েকে ডেকেও সাড়া পাইনি, আব্বাও নেই, আপনি ঘুমে। আমি কি করতাম? যা করার আমিই করব। স্বপ্না বেগমের মুখ থেকে প্রীতি কথা কেড়ে নিল। হ্যাঁ, আজ আসুক আপনার ছেলে, আমিই বলবো। হয় বাপের বাড়িতে আমাকে পাঠাতে, নয় কাজের লোক রাখতে, মেয়ের জন্য। না হলে আমার সুবিধা মতন কাজ শেষ হতে অপেক্ষা করতে হবে। এভাবে আর পারা যাচ্ছে না। প্রীতি আর স্বপ্না বেগমের কথোপকথনের ভেতরেই এমন সময় হঠাৎ ট্রিং ট্রিং করে কলিং বেলের শব্দ উঠল। স্বপ্না বেগম ভ্রু কুঁচকে দ্রুত এগিয়ে গিয়ে দরজা খুললেন। মুখ ফ্যাকাশ হয়ে গেল তার। দাঁড়িয়ে আছে সায়ন। স্বপ্না অবাক হয়ে বললেন, এই সময় তুই এলি? সায়ন কোনো উত্তর দিল না, নিঃশব্দে জুতো খুলে ভেতরে ঢুকে গেল। ডাইনিং টেবিলের কাছে গিয়ে এক গ্লাস পানি তুলে ঢকঢক করে খেলো। স্বপ্না বেগম এদিক ওদিক তাকে অস্থির ভঙ্গিতে বলতে শুরু করলেন, ভালোই হয়েছে তুই এসেছিস সেই সময়। কি হয়েছে শোন তবে। একই সময় প্রীতিও মুখ খুলতে যাচ্ছিল। গলার ভেতরে জমা ক্ষোভ হঠাৎ বেরিয়ে আসতে চাইছিল, কিন্তু তার আগে সায়নের কণ্ঠ বর্জ্যের মতো গর্জে উঠল, চুপ করো তোমরা। সব সময় এসেই শুধু এইসব ঝগড়া আর অভিযোগ শুনতে হয় আমাকে। আমি আর পারছি না, আমার চাকরি চলে গেছে, এর জন্যে এখন ফিরলাম। মনে হচ্ছে না ফিরলেই ভালো হতো। এক মুহূর্তে ঘর নিস্তব্ধ হয়ে গেল। স্বপ্না বেগমের মুখে সব কথা আটকে গেল, চোখে মুখে এক অস্বস্তিকর ভীতি। তিনি একটিও শব্দ না করে আস্তে আস্তে নিজের ঘরে সরে গেলেন। ডাইনিং টেবিলের পাশে দাঁড়িয়ে রইল প্রীতি। বুকের ভেতর দম আটকে আসছিল। সায়ন কোনো কথা না বলে সোজা নিজের ঘরে চলে গেল। দরজাটা আস্তে টেনে দিল। কিছুক্ষণ পর প্রীতি মেয়েকে কোলে নিয়ে ঘরে এলো। মেয়েটা আধো ঘুমে, ছোট ছোট হাত মুঠো করে রেখেছে। প্রীতি বসতেই সায়ন নিঃশব্দে এগিয়ে এসে প্রীতির কোল থেকে প্রিয়াকে তুলে নিল। এক মুহূর্তের জন্য চোখে পড়ল সায়নের মুখ গম্ভীর, কিন্তু সেই গাম্ভীর্যের আড়ালে যেন একটা ভাঙাচোরা কোমলতা লুকিয়ে আছে। সে মেয়েকে বুকে টেনে নিয়ে স্থির হয়ে বসে রইল। কতক্ষণ সে প্রিয়ার দিকে তাকিয়ে থাকলো বোঝাই গেল না। শিশুর ঘুমন্ত মুখে যেন সায়নের হারানো আশ্বাস খুঁজে বেড়াচ্ছে। প্রীতি কোনো কথা বলল না, বুকের ভেতর শত প্রশ্ন, অথচ ঠোঁট সেলাই করা। সে চুপচাপ রান্নাঘরে ফিরে গেল। রান্না সেরে নিল, হাঁড়ি পাতিল নামিয়ে খাবার সাজালো। ভাত, মাছ ভাজা, ডাল যা আছে সব একে একে প্লেটে তুলে নিল। তারপর নিঃশব্দে থালা হাতে ঘরে ফিরে এলো। সায়নের সামনে খাবারটা রেখে গেল। মুখে কোনো শব্দ নেই, কেবল হাতের ভঙ্গিতে বোঝা গেল সব রাগ, ক্ষোভ, অভিমান সরিয়ে এই মুহূর্তে সে শুধু চাইছে স্বাভাবিকতা ফিরুক। রাত গভীর হয়ে এসেছে। জানালার বাইরে ঝিঝি পোকার একটানা ডাক। প্রিয়ার ছোটখাটো কাশিতে ঘুম ভেঙে যায় প্রীতির। সে আস্তে করে সায়নের পাশে গিয়ে বলল, শোনো, প্রিয়ার ডায়াপার শেষ হয়ে গেছে, কালকে কিনতে হবে। সায়ন দীর্ঘশ্বাস ফেলে চুপ করে রইল কিছুক্ষণ। তারপর ক্লান্ত কণ্ঠে বলল, কোথা থেকে আনবো? এখন তো চাকরি নেই, হাতে টাকা নেই, তাই ডায়াপারও নেই। কথাগুলো কেমন যেন ঠান্ডা বরফের মতো নেমে এলো প্রীতির বুকের ভেতরে। সে কিছু বলল না, শুধু নীরব মুখে চেয়ে রইল অন্ধকারে। এভাবেই দিন গড়িয়ে সপ্তাহ, সপ্তাহ গড়িয়ে মাস পেরিয়ে গেল। সংসারে এখন কেবল টানাটানি। রান্নাঘরে বড় মাছ নেই, মাংস তো দূরের কথা, সেটা যেন উৎসবের খাদ্য হয়ে গেছে। প্রায়ই শুধু ভাত আর ডাল, ভাজা এসব দিয়ে কাটাতে হয় দুপুর রাত। মাঝে মধ্যে ছোট মাছ বা এমনি সপ্তাহে 2-3 দিন বড় মাছ আনে সায়ন। সবই সংসার চালানোর বৃথা চেষ্টা। সায়ন হন্যে হয়ে চাকরি খুঁজছে। এক এক দিন এক এক অফিসে যায়, ভিজে জামা কাপড়ে ঘরে ফিরে আসে। মুখে থাকে হতাশার ছাপ।
চোখে অজানা হাহাকার, কিন্তু কোনো দিক থেকে সাড়া মিলছে না। প্রীতি চুপচাপ সব দেখছে, সহ্য করছে, তবু বুকের ভেতর জমছে এক গভীর অশান্তি। এই সংসার, এই জীবন আর কতটুকু পথ টানতে পারবে? বিকেলের আলো তখন নিস্তেজ হয়ে পড়েছে, যেন সূর্য ডুবে যাওয়ার আগে বিদায় বেলার গম্ভীর সুর বাজাচ্ছে। হঠাৎ করে দরজার পাল্লায় ঠক ঠক শব্দ। তারপর ভেতরে প্রবেশ করলেন জালালউদ্দিন। তার চোখে মুখে এক ধরনের অনমনীয় দৃঢ়তা, হাতে শক্ত করে ধরা ছোট্ট একটা মাটির ব্যাংক। কোনো ভূমিকা ছাড়াই তিনি সোজা টেবিলের কাছে গিয়ে ব্যাংকটা রাখলেন। পরক্ষণে ঝট করে সেটাকে ভাঙলেন। টুংটাং শব্দে কয়েন ছড়িয়ে পড়ল চারদিকে। টাকার নোটও উল্টে পড়ল টেবিল জুড়ে। সায়ন নির্বাক দৃষ্টিতে সবকিছু দেখছিল। বিস্মিত কণ্ঠে বলে উঠল, আব্বা, এসব কি করছেন? জালালউদ্দিন গলা পরিষ্কার করে ভারী কণ্ঠে বললেন, এটাই আমার সঞ্চয় ছিল বাবা, বয়সকালে ভাতা থেকে। আর অল্প অল্প করে কতদিন ধরে জমাচ্ছিলাম। ভেবেছিলাম শেষ বয়সে কাজে লাগবে, অসুখ বিসুখের সময় পাশে থাকবে। কিন্তু এখন তোর প্রয়োজন অনেক বেশি। তুই ভেঙে পড়লে আমার বেঁচে থাকা অর্থহীন হয়ে যাবে। তিনি হাতে গুনে একে একে সব টাকা সায়নের দিকে এগিয়ে দিলেন। সায়ন নিতে চাইছিল না, কাপা কণ্ঠে বলল, আব্বা, এগুলো আপনার, আমার পক্ষে নেওয়া ঠিক হবে না। জালালউদ্দিন রীতিমতো ধমকের সুরে বললেন, নিতে হবে। পিতা যদি সন্তানের কষ্ট লাঘব না করে, তবে পিতৃত্বের মানে কোথায়? অবশেষে সায়ন থরথর হাতে টাকা নিল। তার চোখে এক মুহূর্তের জন্য সেই পুরনো আশ্বাসের ছায়া ফুটে উঠল। বাবা আবারও বটবৃক্ষ হয়ে তার মাথার ওপর ছাতা ধরেছেন। এমন সময় হঠাৎ করে কিছু একটা ভাঙার আওয়াজ হয়, কাজ জাতীয় কিছু। প্রীতি সাথে সাথে গেল মেয়েকে কোলে নিয়ে। সায়নও পেছন পেছন গেল। ঘরে ঢুকতেই তারা দেখল সে তো বাথরুমে ঢুকে বমি করছে। স্বপ্না বেগম ব্যস্ত হয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে যাচ্ছেন। মা, কি হয়েছে? তোর বোনের নিশ্চয়ই পেটটা খারাপ হয়েছে, সেজন্য বমি করছে। সায়ন তার রুমে গেল। তারপর একটি ট্যাবলেট নিয়ে এসে স্বপ্না বেগমের হাতে ধরিয়ে দিল। এটা খাইয়ে দিও, গ্যাস হলে ঠিক হয়ে যাবে। আচ্ছা। সায়ন আর প্রীতি চলে যাচ্ছিল, কিন্তু স্বপ্না বেগম প্রীতিকে দেখা মাত্রই তীক্ষ্ণ গলায় বললেন, শোনো, এক গ্লাস লেবুর শরবত বানিয়ে দাও। মেয়েটা একেবারে হাড় ভাঙা হয়ে গেছে। প্রীতি এক হাত দিয়ে মেয়েকে সায়নের কোলেই তুলে দিল, অন্য হাতে আঁচল সামলে রান্নাঘরের দিকে যাচ্ছিল। ঠিক তখনই সায়ন হঠাৎ বলে উঠল, এটুকুর জন্য প্রীতিকে লাগবে? লেবু পানি তো মাও বানিয়ে দিতে পারেন। স্বপ্না বেগম মুখ তুলে তাকালেন, চোখে বিদ্ধ করা দৃষ্টি, ঠোঁটে খোঁচা মারা হাসি টেনে বললেন, হ্যাঁ, আমার মেয়ের জন্য আমি আছি। সায়ন ভ্রুকুচকে বলে, খোঁচা কেন মারছো মা? এটুকু পারো না, অথচ সারাদিন ঘুরো কিভাবে? বাচ্চা তো প্রীতির কাজ ব্যতীত আমি আর আব্বাই সামলাই। তুমি অহেতুক কথা কেন বলছো? প্রীতি অবাক হয়ে শুনল সায়নের বলা কথাগুলো, যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সায়নের উত্তর শুনে সে কেবল চুপ করে শুনতে লাগলো। মাঝে মাঝে মনে হয় তোর বই যেন নতুন মা হয়ে বসেছে। আমাদের তো আর বাচ্চা কাচ্চা হয়নি, ডিজিটাল যুগের ডিজিটাল মা। বলে স্বপ্না বেগম ধূপ ধাপ পা ফেলে চলে যায়। প্রীতির বলতে ইচ্ছে করলো, ডিজিটাল যুগের ডিজিটাল বৌমা হবে নাকি? বলল না, মনের কথা মনেই চেপে রাখলো। আজকে সায়নের বলা কথাই যেন স্বপ্না বেগমকে দমিয়ে দিয়েছে। স্বামী পাশে থাকা, এটুকুই তো সে চেয়েছিল। হঠাৎ করে তার মনে পড়ল কোন এক বিস্তৃত স্মৃতি, কঠিন অব্যক্ত এক সত্যি, যেটা এতদিন বুকের ভেতরে চেপে রেখেছিল। ভুলেই গেছিল এক প্রকার। ধীরে ধীরে সে সাহস সঞ্চয় করতে লাগলো। নিজের ভেতর থেকে একটুকু শক্তি খুঁজে বের করে স্থির করলো, আজই সায়নকে বলবে। যাই হোক, আর চেপে রাখা যাবে না। তবে তারপর কি হবে তা প্রীতি নিজেই জানে না, কিন্তু বলবেই। রুমে তখন পিনপতন নীরবতা। প্রিয়া মায়ের কোল ছেড়ে বিছানায় কাতরানো ঘুমে। সায়ন চুপচাপ বসে আছে, দুই কোণে হাটের উপর, আঙুল জোড়া তাবিজের মতো গাথা। প্রীতি গভীর শ্বাস নিল।
কুণ্ঠা ঝেড়ে এক নিঃশ্বাসে সব খুলে বলল। বারান্দার ডাস্টবিন, তার ভেতরে প্রোটেকশনের প্যাকেট, সেতুর আমতা আমতা, ঝুড়িটা রাকিবের রুম থেকে এনেছি, এই সমস্ত কথাই বলল। শেষে মিনিট খানেক নীরবতা ঝুলে রইল তাদের মধ্যে। সায়নের চোখে মুখে অবাকের ছাপ ফুটে উঠল। সত্যি বিমূঢ়, অবিশ্বাস সঞ্চাত এক বিস্ফারিত চাহনি। থেমে থেমে বলল, সেতু এটা করেছে? আসলেই? সত্যি? প্রীতি মাথা নাড়ল ধীরে। আমি প্রোটেকশনের প্যাকেট দেখেছি নিজের চোখে, আর আজ সে বমি করছে। 2 × 2 = 4, হিসেবটা তুমি করো। বাকিটা আর বলতে হলো না। সায়ন কেঁপে উঠল একবার, দৃষ্টি শূন্যে গিট বেঁধে রইল। তুমি নিশ্চিত তো ওটাই ছিল? দোষারোপ করতে আসেনি, যা দেখেছি তাই বললাম। প্রীতির কথা শুনে সায়ন নিশ্চুপ। প্রীতি সায়নকে আবারও বলল, কিন্তু সত্যিটা ঢেকে রাখা তো সমাধান না। যা দেখেছি বলেছি। আজ বমি, কাল কিছু হলে তখন তো আমাদেরই দায়িত্ব। তুমি চুপ করে থেকো না সায়ন। বাইরে দূরে কোনো কাক ডাকলো, তারপর সব চুপ। সায়নের মাথায় পুরনো দিনের স্মৃতিরা কাচের মতো খসখস করতে লাগলো। নির্ঝঞ্ঝাট উঠোন, সেতুর অযথা হাসাহাসি, ঘন ঘন বের হওয়া, এইসব স্মৃতির ওপর আজকের সবকিছু কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। সে ধীরে উঠে দাঁড়ালো, ঠোঁট কামড়ে বলল, আমি কথা বলবো। কিন্তু প্রীতি এরকম একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে। প্রীতি নিঃশব্দে মাথা নুইয়ে রেখে বলল, আমি আছি তো, চলো। সায়ন হালকা মাথা নাড়ল, কণ্ঠ আরো নিচু। তুমি দরজাটা লাগিয়ে দাও, আমি এখনই সেতুর সাথে কথা বলবো। কোনো চিৎকার চেঁচামেচি নয়, সোজাসাপটা কথা। বাকিটা গিলে ফেলল। শব্দগুলো গলায় আটকে রইল কাঁটাতারের মতো। রুমে আবার নেমে এলো সেই পিনপিনে নিস্তব্ধতা। সায়ন রাগে ঠোঁট কামড়ে সরাসরি সেতুর রুমে ঢুকলো। ভেতরে ঢুকে চোখে চোখ রেখে, কণ্ঠে ভাঙা ঠান্ডা রেশ রেখে বলল, তোর পিরিয়ড অফ। রুমে মুহূর্তের জন্য স্থবিরতা নেমে এলো, বাতাসও যেন থমকে আছে। সে তো মুখ খুলতে পারল না, শুধু চোখ বড় করে তাকিয়ে রইল। স্বপ্না বেগম তখন মেয়ের কাছে ব্যস্ত, সেতুর মাথায় হাত বুলিয়ে যাচ্ছেন। ছেলে রুমে হঠাৎ এই প্রশ্ন ছুড়ে দেয়। তিনি কিছুটা বিস্ময়ে ভ্রু কুঁচকে বললেন, কিরকম ভাই তুই, এসব কি প্রশ্ন করছিস? কিন্তু সায়নের কণ্ঠ আরো কর্কশ হয়ে উঠল, যেন বাতাসের সাথে তীক্ষ্ণ ধার ছড়িয়ে দিচ্ছে। বলছিস না কেন? সে তো চুপ রইল। সায়ন ফের বলে, কারণ তুই প্রেগনেন্ট। সত্যি বল এখনই। ছেলের এহেন কথাবার্তায় স্বপ্না বেগম বললেন, তোর কি মাথা গেছে? এসব কি শুরু করছিস? আমার মেয়ে ওরকম না। ছেলে দেখলে মাথা নুইয়ে চলে, আর তুই? ধুর, এখান থেকে যা বলছি। সায়ন থামল না, পুনরায় গর্জে উঠল, বলবি না হলে আজ তোকে। ধমকের গর্জনে সেতু, ভয় আর অপ্রস্তুততার এক অদ্ভুত মিশ্রণে অবশেষে গড়গড়িয়ে সব খুলে বলল। সে কথা বলে মুখ ঢেকে ফেলল। রুমের নীরবতা আরো গভীর হয়ে গেল। সব শুনে স্বপ্না বেগম অবাক হয়ে রইলেন। মেয়ের কাছে দাঁড়িয়ে গর্ব মুহূর্তের মধ্যে ভেঙে বোথা হয়ে গেল। চোখের আলো ফিকে, গলায় কোনো শব্দ আটকে গেল যেন ওনার। প্রিয়াকে কোলে নিয়ে প্রীতি নীরব হয়ে বসে আছে, যেন ভেতরের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে চাইছে। সায়না সে তো একমুখী দৃষ্টিতে মুখোমুখি দাঁড়িয়ে রইল। একজনের রাগ, আরেকজনের অপ্রস্তুতি, সব মিলিয়ে ঘর যেন ছোট্ট এক পরীক্ষাগৃহ হয়ে উঠল। সায়ন রাগের হাতে ঝাপটা তুলল সেতুর দিকে। প্রীতি মুহূর্তের মধ্যে সামনে ছুটে এসে ধাক্কা দিল, শক্তভাবে থামিয়ে ধরল। থামো, এত বাড়াবাড়ি করিও না। সায়ন কিছুক্ষণ চুপ থেকে, চোখে রাগের আগুন, মুখে হিমশীতল উদাসীনতা। তারপর ধীরে বলল, যা হওয়ার হয়েছে তা তো হয়ে গেছে, আর কিছুই করার নেই। আমার মান সম্মান সব শেষ। প্রীতি গভীর নিঃশ্বাস নিয়ে বলল, না, যা হওয়ার হয়েছে সেটা শুধরানো যায়, ভুল হলে শুধরাতে হয়। আর তুমি কি করছো? এভাবে ঘরে ভয় সৃষ্টি করছো। মারামারি মোটেও ঠিক নয় সায়ন। সায়নের চোখে এক মুহূর্তের জন্য অপ্রত্যাশিত বিস্ময় ফুটে উঠল। সে কিছু বলল না। প্রীতি তার হাতে সেতুর হাত ধরে বলল, চলো আমরা ডাক্তারের কাছে যাব।
সব ঠিক আছে কিনা, সিউরিটির জন্য। তোমার ভয় বা লজ্জা হোক, কিন্তু সত্যি জানতে হবে। সায়ন নিঃশব্দে মাথা নেড়ে সম্মতি জানালো। ঘরের বাতাসে যেন হালকা প্রশান্তি নেমে এলো। অস্থিরতার রাগের মধ্যেকার কিছুটা স্বস্তি। প্রীতি মেয়েকে কোলে নিয়ে ধীরে ধীরে রুমের দরজা দিয়ে বের হলো। সে তো হাত ধরে তার পাশে দাঁড়ালো, যেন ভয়ে ভরা মনটাকে একটু সাহস দিতে চাচ্ছে। ঘরের ভেতরে সায়ন একা থেকে মৃদু নিঃশ্বাস ফেলল। প্রীতি সেতুর হাত ধরে গভীর নিঃশ্বাস ফেলে বলল, সেতু তুমি সত্যিই প্রেগনেন্ট? সেতু চোখ নামিয়ে মৃদু কাঁপছে, থমথমে কণ্ঠে শুধু এক শব্দ, হু। প্রীতি চোখ ভেঙে ক্ষোভ আর অবিশ্বাসের মিশ্রণ। আঙুল চেপে ধরে বলে উঠল, এই অবস্থা, কিন্তু অ্যাবর্শন করতে হলে ডাক্তারের কাছে যেতে হবে। সেতু মাথা নিচু করে প্রীতিকে কিছু বলল। প্রীতি আবার সেতুকে নিয়ে বাড়িতে ফিরে এলো। প্রীতি এগিয়ে এসে সেতুর কাঁধে হাত রাখলো, সান্ত্বনার ছোঁয়া দিয়ে বলল, ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি, সায়ন আছে, আমরা সবকিছু সামলাবো। সায়ন তখনও সেতু রুমে বসে আছে। স্বপ্না বেগমও ছেলের পাশে মাথায় হাত দিয়ে বসে আছে। প্রীতিকে দেখিয়ে সায়ন বলে, যাওনি, ফিরে এসেছ? সেতু প্রীতির হাত চেপে ধরে, চোখে জল এসে গেছে তার। প্রীতি শান্ত এবং দৃঢ় কণ্ঠে এগিয়ে এসে বলল, সেতুর বয়স কম, টেনে পড়ছে সবে, এটা এক অকাল পথ চলা। ও ভুল করে ফেলেছে সায়ন, নষ্ট করে ফেললে হয় না প্রীতি। সমাজে আমরা মুখ কিভাবে দেখাবো? এখন এসব করা সম্ভব নয়। 3.5 মাস হয়ে গেছে। গর্ভধারণের এই পর্যায়ে মেডিকেল কোনো অ্যাটেম্পট বিপজ্জনক। আমাদের হাতে কোনো উপায় নেই, আমরা বাধ্য। এটা যতটা সম্ভব যত্নে এগিয়ে নিয়ে যেতে হবে সেতুকে। স্বপ্না বেগম ঘৃণা ভরা দৃষ্টিতে মেয়ের দিকে তাকালো। কটু কথাও শুনিয়ে দিল কয়েক প্রকার। সেতুর এই অবস্থায় প্রীতি যেন ঢাল হয়ে দাঁড়িয়েছে। পুনরায় বলল, এখন আমাদের কাজ হলো ওকে সুস্থভাবে ভালো রাখা, আর ছেলের পরিবারের সাথে যোগাযোগ করে সামাজিক স্বীকৃতি দেওয়া। সায়ন প্রথমে চেপে বসল। প্রীতির দৃঢ়তা ও যুক্তি তাকে বাধ্য করলো মেনে নিতে। ধীরে ধীরে কণ্ঠ নরম করে বলল, ঠিক আছে তাহলে। প্রীতি সেতুকে আশ্বাস দিল। সেতু ছেলেটির ছবি দেখালো। স্বপ্না বেগম চোখ বড় করে ছবি দেখল। ছেলে তো ভালো দেখলে। সেতু কণ্ঠে মৃদু চুপচাপ স্বীকার করলো, হ্যাঁ, ভালো মানের চাকরি করে। স্বপ্না বেগম চোখ চকচকিয়ে বললেন, তাহলে বাধা কিসের? ছেলে সুন্দর, ভালো চাকরি করে, দ্রুত বিয়ে দিলেই তো হয়। সায়ন তখন চুপচাপ সব দেখছিল, কিছু বলছে না। প্রীতি তখন ছবিটা গভীর দৃষ্টিতে দেখল। চোখ বড় হয়ে গেল, মুখে অবাকত্বের ছাপ। হঠাৎ হৃদয় কাঁপল। এই মানুষ আর কেউ নয়, তার নিকৃষ্ট অতীত, সেই পুরনো ভুল, সেই ছায়া এখন তার বর্তমান সংসারে ফিরে এসেছে। মন থেকে ধীরে ধীরে বুঝতে পারল, যে অতীত সে ভুলে যেতে চেয়েছিল তা এখন সামনে বাস্তব ও অবিসম্ভাবী। ছেলেটি আর কেউ নয়, প্রীতির প্রাক্তন প্রেমিক, যে বর্তমানে তারই ননদ সেতুর প্রেমিক, কিংবা সেতুর অনাগত সন্তানের বাবা বললেও ভুল হবে না। এই ছেলেই তোমার বয়ফ্রেন্ড সেতু? হ্যাঁ ভাবি, কেন তুমি চিনো? প্রীতি চুপ করে রইল। কি উত্তর দিবে সে নিজেও জানে না। মৌনতাই গ্রহণ করলো। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।